ছাত্রছাত্রীরা, আশা করছি তোমরা ভালো আছো। আজকে যেটা আমি করব সেটা হচ্ছে আমাদের তিনটে অত্যন্ত গুরুত্বপূর্ণ হাইড্রোকার্বন, মিথেন, ইথিলিন এবং যেটা অ্যাসিটিলিন, সেই অ্যাসিটিলিন, মিথেন এবং ইথিলিন এটা আমরা কোথা থেকে পাই, তাদের উৎস কি, তাদের কিছু বিক্রিয়া এবং তাদের কিছু ব্যবহার আমরা দেখে নেব। দেখো, আমরা আজকে প্রথম আলোচনা করব সেটা হচ্ছে মিথেন। দেখো, মিথেন, এই যে মিথেনের সংকেত কি? মিথেনের সংকেত হচ্ছে CH4। এই মিথেনের প্রথমে আমরা জানবো মিথেনের উৎস কোথায়, মিথেন আমরা কোথা থেকে পাই। তো মিথেন যেটা আমরা পাই সেটা হচ্ছে প্রাকৃতিক গ্যাসে। এটা যদি উৎস খুঁজি, সে উৎস হচ্ছে মিথেনের হচ্ছে প্রাকৃতিক গ্যাসে, প্রাকৃতিক গ্যাস, ন্যাচারাল গ্যাসে। এই প্রাকৃতিক গ্যাস থেকে আমরা কিন্তু মিথেনটা পেয়ে থাকি, ন্যাচারাল গ্যাসে আমরা মিথেন পেয়ে থাকি। এটা আমরা কোথায় পাই? যখন আমরা পেট্রোলিয়াম তোমরা তো জানো, তখন পেট্রোলিয়াম থেকে আমরা যখন পাতন করি, পেট্রোলিয়াম থেকে পাতনের ফলে, পাতনের সময় যে আমরা প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়, সেই প্রাকৃতিক গ্যাসে আমরা কিন্তু মিথেনটা পেয়ে থাকি। এবং এই মিথেনটা জলাভূমিতে, মানে কোনো একটা, দেখো, কোনো জলা জায়গায় কিন্তু মিথেন পাওয়া যায়। এবং সেই মিথেনটা, সেই জন্য মিথেনের অপর নাম হচ্ছে মার্স গ্যাস। মিথেন যেহেতু জলাভূমিতে পাওয়া যায়, সুতরাং মিথেনের অপর নাম হচ্ছে মার্স গ্যাস। এই কথাটা তোমাদের একটু মনে রাখতে হবে। তাহলে মিথেনের উৎস প্রাকৃতিক গ্যাস, এছাড়াও মিথেন কর্দমাক্ত যে জলাভূমি, সেই জলাভূমির মধ্যেও কিন্তু মিথেন পাওয়া যায়। তাহলে 1 নম্বর হচ্ছে প্রাকৃতিক গ্যাস, 2 নম্বর হচ্ছে কর্দমাক্ত জলাভূমিতে, মানে কাদা মাখানো যে জলাভূমি, কর্দমাক্ত যে জলাভূমি, সেই জলাভূমিতে মিথেনটা কিন্তু আমাদের পাওয়া যায়। তোমরা ছোট ছোট করে নোট করবে, কর্দমাক্ত জলাভূমিতে মিথেন পাওয়া যায় এবং মিথেনের অপর নাম হচ্ছে মার্স গ্যাস। এই মার্সি এরিয়ায়, মানে ইংরেজিতে মার্সি এরিয়ায়, মানে কর্দমাক্ত জলাভূমিটাকে বলে মার্সি এরিয়া, সেই মার্সি এরিয়ার মধ্যে মিথেনটা পাওয়া যায় বলে এই মিথেন গ্যাসের অপর নাম হচ্ছে মার্স গ্যাস। খেয়াল থাকবে, সুতরাং এটা তোমরা ভালো করে লিখবে, এটা তোমরা জানবে যে মিথেনটা মার্স গ্যাস, এটা আমরা বলতে পারি। মিথেনের উৎস হচ্ছে এইটা। এবার মিথেনের আমরা কয়েকটা বিক্রিয়া করব। মিথেনের বিক্রিয়ার মধ্যে দেখো, যেটা বিক্রিয়াটা আমরা করবো প্রথমে, এই বিক্রিয়াটা অত্যন্ত ইম্পর্টেন্ট, এটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। মিথেনের যে বিক্রিয়াটা করব, সেই বিক্রিয়াটার মধ্যে আমরা যেটা করবো সেটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। দেখো, প্রতিস্থাপন বিক্রিয়া বা সাবস্টিটিউশন রিঅ্যাকশন কি? দেখো, প্রতিস্থাপন বিক্রিয়া মানে, ধরো এই মিথেনটা আছে, ধরো মিথেনটাকে আমি এরকম ভাবে লিখেছি, এই মিথেনটাকে আমি লিখলাম CH4, এই মিথেনটাকে আমি লিখেছি CH4। তো এই মিথেনটাকে CH4 এরকম ভাবে তো আমি লিখেছি। এবার ধরো এইখান থেকে আমি এই মিথেনের সঙ্গে আমি ক্লোরিনের বিক্রিয়া ঘটাতে চাইছি, এবং বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতিতে আমি ক্লোরিনের বিক্রিয়া ঘটাতে চাইছি। এবং এটার বিক্রিয়াটা, এই মিথেনটা আমি ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া ঘটাবো, এবং বিক্ষিপ্ত সূর্যালোক বা ডিফ্র্যাক্টেড সানলাইটে আমি এই বিক্রিয়াটা ঘটাবো। এবং বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরিন এই মিথেনের সঙ্গে বিক্রিয়া করবে, এবং কি হবে, একটা একটা করে মিথেনের একটা একটা করে হাইড্রোজেন ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হবে। এটাই হচ্ছে মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়া। ধরো আমি এই হাইড্রোজেনটাকে আমি বাইরে বার করে দিচ্ছি, এই হাইড্রোজেনটাকে যদি আমি বাইরে বার করি, তাহলে কি পড়ে থাকছে? CHHCl। দেখো, পেয়ে গেলাম। এবং এইটা আমি একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করলাম বলে, দেখো এখানে এই হাইড্রোজেনটাকে আমি Cl দ্বারা প্রতিস্থাপিত করেছি। এবং এক্ষেত্রে তৈরি হচ্ছে কি, এক্ষেত্রে তৈরি হচ্ছে আরেকটা জিনিস তৈরি হচ্ছে, সেটা হচ্ছে HCl। কারণ দেখো, এখানে দুটো Cl এর মধ্যে একটা Cl তো এখানে প্রবেশ করলো আর H কে প্রতিস্থাপিত করলো, আর একটা Cl পড়ে আছে, আর এই H টা তো বেরিয়ে গেল, এবং এই H আর একটা Cl মিলিয়ে HCl তৈরি করলো। ঠিক আছে, এবার দেখো, এটা স্টেপ 1, প্রতিস্থাপন বিক্রিয়াটা স্টেপ 1, এটা হচ্ছে মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়া, তোমরা এরকম ভাবে লিখবে। স্টেপ 2, দ্বিতীয় নম্বর স্টেপে কি হবে? স্টেপ 2, দেখো স্টেপ 2 তে কি হবে, এই যে আমি পেলাম, এইটার নাম হচ্ছে মিথাইল ক্লোরাইড, এটার নাম হচ্ছে মিথাইল ক্লোরাইড। মিথেন থেকে একটা যদি হাইড্রোজেন চলে যায়, তাহলে সে একটা গ্রুপ সৃষ্টি হয়, সেটা হচ্ছে মিথাইল গ্রুপ। এটা একটা অ্যালকিল গ্রুপ বলে। দেখো, এই যে CH3, এই যে গ্রুপটা, এই গ্রুপটাকে আমি বলবো মিথাইল গ্রুপ। এটা হচ্ছে মিথাইল গ্রুপ। তাহলে মিথাইল গ্রুপের সঙ্গে ক্লোরিন যুক্ত আছে, তাহলে এটার নাম কি হবে? নাম হচ্ছে মিথাইল ক্লোরাইড।
এটার নাম হবে মিথাইল ক্লোরাইড। এই যৌগটার নাম কি? যৌগটার নাম হচ্ছে মিথাইল ক্লোরাইড, মিথাইল ক্লোরাইড। এবং এখানে বিক্রিয়াটা আবার হতে থাকবে, কারণ এখানে দেখো মিথাইল ক্লোরাইড, এই যে মিথাইল ক্লোরাইডটা লিখলাম, আবার এখানে Cl2 বিক্ষিপ্ত সূর্যালোক দাও, Cl2 বিক্ষিপ্ত সূর্যালোক, আমি বিশু লিখছি, বিক্ষিপ্ত সূর্যালোক আবার দিলে, এবার দেওয়ার ফলে কি হবে? আরেকটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করো, এবং সেক্ষেত্রে কি হবে দেখো, CH, এখানে H, এইখানে Cl, এখানে Cl, এবং এটা কি পাচ্ছি? এটা হচ্ছে দেখো, এটার সঙ্গে সঙ্গে HCl পাবো, এবং এটাকে কি লিখবে? এটাকে লিখবে CH2Cl2। দেখো CH2Cl2, এটার নাম হচ্ছে মিথিলিন ক্লোরাইড। এটার নাম কি? এটার নাম হচ্ছে মিথিলিন ক্লোরাইড, মিথিলিন ক্লোরাইড, মিথিলিন ক্লোরাইড। আগেরটা ছিল মিথাইল ক্লোরাইড, এটার নাম হচ্ছে মিথিলিন ক্লোরাইড। ঠিক আছে, এবার দেখো স্টেপ 3। স্টেপ 3 তে কি হবে? স্টেপ 3, তুমি আরেকটা হাইড্রোজেনকে সরিয়ে দাও, এই মিথিলিন ক্লোরাইডটিকে আমার নিয়ে এসো এদিকটায়, CH, এবং Cl2 বিক্ষিপ্ত সূর্যালোক, এটা তো থাকছেই। এক্ষেত্রে বিক্রিয়া কিরকম হবে? তুমি আরেকটা হাইড্রোজেনকে সরিয়ে দাও, আরেকটা হাইড্রোজেনকে যদি সরিয়ে দাও তাহলে কি হবে? আরেকটা এখানে Cl আসবে, এবং সেক্ষেত্রে কি হবে দেখো, সেক্ষেত্রে এইটা হবে HCl, এটা তৈরি হচ্ছে, এবং এটার নাম হচ্ছে, এটাকে এরকম ভাবে পড়তে হয় CHCl3, এবং এটার নাম কি? এটার নাম হচ্ছে ক্লোরোফর্ম। CHCl3 এর নাম হচ্ছে ক্লোরোফর্ম, CHCl3 এটার নাম আমি কি পাবো? এটার নাম হচ্ছে ক্লোরোফর্ম, CHCl3 এর নাম হচ্ছে ক্লোরোফর্ম, CHCl3 বা ক্লোরোফর্ম। বুঝতে পারলে? এবার স্টেপ 4, লাস্ট স্টেপ। দেখো এখানে যতক্ষণ হাইড্রোজেন থাকবে ততক্ষণ বিক্রিয়া ঘটতে থাকবে। স্টেপ 4, এটাই আমাদের শেষ স্টেপ। স্টেপ 4, স্টেপ 4 এ কি হবে দেখো, এখানে CL, এবার আমি করব Cl2 আর বিক্ষিপ্ত সূর্যালোক, এটা দেব, এবং এবার কি হবে দেখো, এর ফলে যেটা হবে, এখানে আরেকটা H এই Cl দ্বারা প্রতিস্থাপিত হবে, এবং সেখানে দেখো কি হচ্ছে, Cl, এবং তার সঙ্গে সঙ্গে HCl। এরকম ভাবে তুমি যদি দেখাতে পারো খুব সুন্দর হবে। এবং এই যে কম্পাউন্ডটা পাওয়া গেল, এই কম্পাউন্ডের নাম হচ্ছে, লাস্ট যে কম্পাউন্ডটা পেলাম, এই কম্পাউন্ডের নাম হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড। এই কম্পাউন্ডের নাম কি? এই কম্পাউন্ডের নাম হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড, কার্বন টেট্রাক্লোরাইড। আমরা যে কম্পাউন্ডটা পেলাম তার নাম হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড। ঠিক আছে, সুতরাং এইভাবে তোমরা এই কিন্তু বিক্রিয়াগুলো করবে। মিথেনের বিক্রিয়াগুলো, মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়া, যার মধ্যে এইটা আছে, সেটা কিন্তু তোমরা ভালো করে করবে। তাহলে এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস 10 এর জন্য, খুব ভালো করে করবে। প্রত্যেকটা একটা করে হাইড্রোজেন চলে যাবে, খালি একটা করে হাইড্রোজেন চলে যাবে। প্রথম ধাপে মিথাইল ক্লোরাইড, তারপরে দেবে মিথিলিন ক্লোরাইড, তারপরে দেবে ক্লোরোফর্ম, তারপরে দেবে কার্বন টেট্রাক্লোরাইড, এইভাবে উৎপন্ন হবে। এবং এই মিথেনের কয়েকটা ব্যবহার দেখো, মিথেনের বিক্রিয়া তো হলো, এবার মিথেনের কয়েকটা ব্যবহার করে ফেলি। যে মিথেনটা আমরা মূলত কোথায় কাজে লাগাই? মিথেন গ্যাসটাকে আমরা মূলত দেখো, মিথেন গ্যাসটা জ্বালানির কাজে কিন্তু লাগে। মিথেন গ্যাসটা আমরা এর জ্বালানির কাজে কিন্তু মিথেনটা ব্যবহার করা হয়, জ্বালানির কাজে। তাহলে মিথেনের ব্যবহার আমরা করব, উৎস করলাম, আমরা বিক্রিয়া করেছে বা ব্যবহার। মিথেন কোথায় লাগে? মিথেন মূলত জ্বালানি রূপে ব্যবহার করা হয়, জ্বালানি। মিথেনকে খুব ভালো জ্বালানি রূপে এটা কিন্তু মিথেন ব্যবহৃত হয়, খুব ভালো জ্বালানি রূপে মিথেন ব্যবহৃত হয়। খুব ভালো করে করবে, এটা মিথেন জ্বালানি রূপে ব্যবহৃত হয়। এছাড়াও মিথেনকে যদি তুমি 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করো, মিথেনকে যদি 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করো, দেখো মিথেনকে তুমি 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি উত্তপ্ত করো, তাহলে মিথেনটা ভেঙে যাবে। মিথেনটা ভেঙে গিয়ে কার্বন এবং হাইড্রোজেন উৎপন্ন করবে। এই যে কার্বনটা পাচ্ছ, এটাকে আমি বলবো কার্বন ব্ল্যাক। এবং এই কার্বন ব্ল্যাকটা অনেক কাজে লাগে, জুতোর শোল তৈরিতে কাজে লাগে, ছাপার কালি তৈরিতে কাজে লাগে। এটাকে আমি বলবো কার্বন ব্ল্যাক। এটাকে কি বলবো? এটাকে বলবো কার্বন ব্ল্যাক। এই কার্বন ব্ল্যাকটা অনেক কাজে লাগে, ছাপার কালি, জুতোর কালি তে এই কার্বন ব্ল্যাকটা কাজে লাগে। ছাপার কালি, জুতোর কালি, এগুলোতেই কার্বন ব্ল্যাকটা কাজে লাগে। ভালো করে করবে। ছাপার কালি, জুতোর কালি, এগুলোতেই কার্বন ব্ল্যাক ব্যবহার করা হয়।
তাহলে এটাও মিথেনের একটা ব্যবহার, কারণ মিথেন থেকে এই কার্বন ডাই একটা পাওয়া যাচ্ছে। এবং মিথেন দিয়ে আমরা অনেক রকম অন্যান্য অর্গানিক কম্পাউন্ড তৈরি করতে পারি। মিথেন থেকে নানা রকম অনেক রকম জৈব যৌগ তৈরি করা যায়, অনেক রকম জৈব যৌগ তৈরি করা যায়, মানে অন্য পদার্থ তৈরি করার জন্য আমরা কিন্তু মিথেন ব্যবহার করে থাকি। অনেক জৈব যৌগ তৈরি করা যায়, অনেক জৈব যৌগ তৈরি করা যায় মিথেন থেকে। এটা মিথেনের সব থেকে বড় অ্যাডভান্টেজ বা ব্যবহার তুমি তাই বলতে পারো। তাই মিথেনের এই তিনটে ব্যবহার তোমরা করবে। তাহলে মিথেন নিয়ে আমরা, মিথেন সম্বন্ধে আমরা জেনেছি, মিথেনের উৎস কোথায়, মিথেনের বিক্রিয়া কি, মিথেনের ব্যবহার কি, এই কয়েকটা জিনিস তোমরা নোট করে নেবে, তাহলেই হবে। এরপর আমরা চলে যাচ্ছি পরের কম্পাউন্ড, সেটা হচ্ছে ইথিলিন। আমরা যেটা করবো সেটা হচ্ছে ইথিলিন, এটাতে আমরা চলে যাব। এরপরের দেখো আমরা যেটা করবো সেটা হচ্ছে ইথিলিন। ইথিলিনের সংকেত তোমরা তো জানো, ইথিলিন হচ্ছে ইথিলিন, এর ইউপ্যাক নেম হচ্ছে ইথিন, কিন্তু আমাদের প্রচলিত নাম হচ্ছে ইথিলিন। এবং ইথিলিনের সংকেত কি, C2H4, আর গঠন সংকেত যদি দেখাও CH2 ডবল বন্ড CH2, এটা হচ্ছে ইথিলিন। ঠিক আছে, এবার এই ইথিলিনের কোথা থেকে আমরা পাই, আমাদের উৎস কোথায়, কোল গ্যাস এবং প্রাকৃতিক গ্যাস। উৎস, ইথিলিনের উৎস কোথায়, কোল গ্যাস 1 নম্বর, ন্যাচারাল গ্যাস কোল গ্যাস 2 নম্বর, প্রাকৃতিক গ্যাস বা ন্যাচারাল গ্যাস যাই বলো না কেন, কোল গ্যাস এবং ন্যাচারাল গ্যাস, এটা থেকে কিন্তু আমরা ইথিলিন আমরা পেয়ে থাকি। এছাড়াও আমরা অ্যালকোহল থেকেও কিন্তু ইথিলিন পেয়ে থাকি, অ্যালকোহল থেকে আমরা ইথিলিন কিন্তু পেয়ে থাকি। আমরা 2 নম্বর করো, অ্যালকোহলের নিরুদনে, মানে অ্যালকোহল থেকে জল অপসারণ করবে, মানে অ্যালকোহলের নিরুদনে এবং কোন অ্যালকোহল, আচ্ছা এখানে করবো ইথাইল অ্যালকোহলের নিরুদনে, ইথাইল 2 নম্বরটা করো, ইথাইল অ্যালকোহলের নিরুদনে আমরা কিন্তু ইথিলিন পেয়ে থাকি। দেখো ইথাইল অ্যালকোহলের সংকেত কিভাবে পাই, দেখো ইথাইল অ্যালকোহলের সংকেত হচ্ছে CH3CH2OH, এই ইথাইল অ্যালকোহল। একে তুমি Al2O3 অ্যালুমিনিয়াম অক্সাইড এবং 350 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করো, তাহলে এখান থেকে জল বেরিয়ে যাবে। এবং জল বার করার যে টেকনিক, সেটা আমরা ক্লাস 11-12 তোমরা যদি সায়েন্স নিয়ে পড়ো তাহলে জানতে পারবে, এটা খুব ইম্পর্টেন্ট। এখান থেকে যেটা হবে সেটা হচ্ছে CH2 ডবল বন্ড CH2 ইথিলিন, আর জলটা বেরিয়ে যাবে। Al2O3 এখানে কেবলমাত্র নিরোধক রূপে কাজ করবে, যে কেবলমাত্র জল বার করে দেয়। Al2O3 কেবলমাত্র এই অ্যালকোহল থেকে জল বার করে দেবে এবং ইথিলিন তৈরি করবে। সুতরাং অ্যালকোহলের নিরোধনে কিন্তু আমরা ইথিলিন এটাকে পেয়ে থাকবো। তাহলে এই দুটো জায়গা থেকে আমরা পেয়ে থাকি। এবার ইথিলিনের বিক্রিয়া, দেখো ইথিলিনের বিক্রিয়ার মধ্যে আমরা করবো ইথিলিনের উৎস তো করে ফেললাম। ইথিলিনের বিক্রিয়ার মধ্যে ভালো ভালো বিক্রিয়া আছে। 1 নম্বর আমরা করব হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া, রিয়াকশন উইথ হাইড্রোজেন। দেখো হাইড্রোজেনের সঙ্গে যদি বিক্রিয়া হয় ইথিলিনের, তাহলে তুমি গঠন সংকেত দিয়ে প্রথমে প্রকাশ করো, গঠন সংকেত দিয়ে লেখাটাই ভালো হবে, যে CH2 ডবল বন্ড CH2, এটাকে তুমি হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া ঘটাচ্ছ। এবং এখানে একটা ক্যাটালিস্ট দিতে হয়, সেটা হচ্ছে নিকেল অনুঘটক। ক্যাটালিস্ট বা নিকেল অনুঘটক ব্যবহার করা। অনুঘটক কাকে বলে নিশ্চয়ই তোমরা জানো, যে পদার্থ রাসায়নিক বিক্রিয়া উপস্থিত থেকে বিক্রিয়ার বেগ বাড়ায় বা কমায় তাকে অনুঘটক বলে। তো নিকেল ক্যাটালিস্টের উপস্থিতিতে হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া ঘটাও। এবং এক্ষেত্রে কি হবে, দেখো এই দুটো হাইড্রোজেনের মধ্যে একটা হাইড্রোজেনকে তুমি এখানে এই কার্বনের সঙ্গে লাগাও, আর একটা হাইড্রোজেনকে এই কার্বনের সঙ্গে লাগাও, তাহলেই হবে। এবং ডবল বন্ডটা সিঙ্গেল বন্ড করো। দেখো আমি কি বলছি, আমি বলছি এই দুটো হাইড্রোজেন এখানে আছে, দুটো হাইড্রোজেন একটা হাইড্রোজেনকে এখানে নিয়ে এসো, তাহলে কি হচ্ছে CH2 ছিল CH3 হচ্ছে, আর এখানে এদিকে CH2 ছিল এখানেও CH3 হচ্ছে, এবং মাঝখানে একটা ডবল বন্ডের জায়গায় সিঙ্গেল বন্ড করে দাও, ব্যাস হয়ে গেল। এবং এটা কি তৈরি হলো, এটা তৈরি হলো, এর নাম কি, এর নাম হচ্ছে ইথেন। এর নাম হচ্ছে ইথেন। আচ্ছা এখানে টেম্পারেচার একটা লাগবে, প্রায় 200 ডিগ্রি সেলসিয়াসের টেম্পারেচার, এখানে 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার লাগবে। এবং দেখো এখানে এখানে দেখো ইথিলিনটা ছিল অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তোমাদের বলেছি ডবল বন্ডেড হাইড্রোকার্বন মানেই হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এবং এখানে হাইড্রোজেন যুক্ত হওয়ার ফলে এটা কিন্তু সম্পৃক্ত হাইড্রোকার্বনে পরিণত হলো।
এবং এই যে হাইড্রোজেন এখানে যুক্ত হচ্ছে ইথিলিনে, এই প্রক্রিয়াটাকে আমরা বলবো হাইড্রোজেনেশন। এই প্রক্রিয়াটা যেখানে হাইড্রোজেন যুক্ত হয় সেই প্রক্রিয়াকে বলবো হাইড্রোজেনেশন, অর্থাৎ হাইড্রোজেন যেখানে জেনারেট হচ্ছে, তো এই প্রক্রিয়াটাকে আমরা বলবো হাইড্রোজেনেশন। এই প্রক্রিয়াটার নাম কি? এই প্রক্রিয়ার নাম হচ্ছে হাইড্রোজেনেশন। হাইড্রোজেনেশন, এই প্রক্রিয়ার নাম হচ্ছে হাইড্রোজেনেশন। বুঝতে পারলে? হাইড্রোজেনেশন প্রক্রিয়া হচ্ছে এইটা, হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়াতে। এবং এই বিক্রিয়াটার একটা নাম আছে, একটা বিজারণ বিক্রিয়া, যেখানে হাইড্রোজেন যুক্ত হলেই সেই বিক্রিয়াটা বিজারণ বিক্রিয়া হয়, এবং এই বিক্রিয়াটার নাম আছে, সেই নামটা হচ্ছে, এই বিক্রিয়াটার নেম রিয়াকশন, সেই বিক্রিয়াটা সাবাতিয়ার সেন্ডারেন্স বিজারণ। এই বিক্রিয়াটাকে আমরা বলবো সাবাতিয়ার সেন্ডারেন্স বিজারণ। এই বিক্রিয়াটার নাম হচ্ছে সাবাতিয়ার সেন্ডারেন্স বিজারণ। বুঝতে পারলে? সুতরাং এই বিক্রিয়াটার নাম আছে, যেটার নাম হচ্ছে সাবাতিয়ার সেন্ডারেন্স বিজারণ, আর বিক্রিয়াটার পদ্ধতিটাকে আমরা বলবো হাইড্রোজেনেশন পদ্ধতি। মানে হাইড্রোজেনেশন প্রক্রিয়াটাকে আমরা বলবো হাইড্রোজেনেশন, এখানে হাইড্রোজেন যুক্ত হলো। ভালো করে করবে এটা। এবার দেখো দ্বিতীয় নম্বর আমরা করব, এবং এই যে বিক্রিয়াটা হচ্ছে এটাকে বলবো দ্রুত বিক্রিয়া, অ্যাডিশন রিয়াকশন। কোনো কিছু লস হলো না এখানে, এখানে হাইড্রোজেনটা একটা এখানে যুক্ত হলো, একটা এখানে যুক্ত হলো, কোনো কিছু লস হলো না। সুতরাং হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়াটাকে, এটাকে আমরা বলবো দ্রুত বিক্রিয়া বা অ্যাডিশন রিয়াকশন। দ্রুত বিক্রিয়া বা অ্যাডিশন রিয়াকশন, এটাকে আমরা বলবো। এবার দেখো দ্বিতীয় নম্বর যখন আমরা করবো, দ্বিতীয় নম্বর কার সঙ্গে বিক্রিয়া করবো? ব্রোমিন জলের সঙ্গে। দ্বিতীয় নম্বর আমরা করবো ব্রোমিন জলের সঙ্গে। খুব ভালো করে করবে। ব্রোমিন জলের সঙ্গে সেম জিনিস হবে আগের মতোই, ব্রোমিন জলের সঙ্গে বিক্রিয়া ঘটাবো। দেখো ব্রোমিন জলের সঙ্গে যদি ইথিলিনের বিক্রিয়া হয় কিরকম হবে দেখো। তো ইথিলিনটাকে গঠন সংকেত দিয়ে লেখো, তাহলে বুঝতে সুবিধা হবে। CH2 ডবল বন্ড CH2, এটা ইথিলিন লিখলে। এবার ব্রোমিনের সংকেত কি? Br2। এবার এখানে ওয়াটার দিলে, জল, ব্রোমিন ওয়াটার। এবার কি হবে দেখো, এই দুটো ব্রোমিনের একটা ব্রোমিনকে তুমি এই কার্বনটার সঙ্গে যোগ করো, তাহলে কি হচ্ছে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে CH2 ছিল, একটা ব্রোমিনের এখানে কার্বনের সঙ্গে যুক্ত করলে এখানে একটা ব্রোমিন হলো। আরেকটা ব্রোমিনকে এই CH2 ছিল, আরেকটা যে CH2 ছিল তার সঙ্গে যুক্ত করো, এটা হয়ে গেল। আর মাঝখানে ডবল বন্ড ছিল, সেটাকে সিঙ্গেল বন্ড করে দাও, ব্যাস হয়ে গেল। এবং এখানে যেটা তৈরি হলো সেটার নাম হচ্ছে ইথিলিন ডাইব্রোমাইড। এই যে কম্পাউন্ডটা যেটা তৈরি হচ্ছে এই নাম হচ্ছে ইথিলিন ডাইব্রোমাইড। এই কম্পাউন্ডের নাম কি? এই কম্পাউন্ডের নাম হচ্ছে ইথিলিন, এই কম্পাউন্ডের নাম কি? ইথিলিন ডাইব্রোমাইড। এবং এখানে একটা ঘটনা ঘটে, যেটা হচ্ছে এই ব্রোমিন জলের বর্ণ হচ্ছে লাল। তো লাল এই ব্রোমিন জল, এটা লাল বর্ণের ব্রোমিন জল, কিন্তু এর সঙ্গে যখন বিক্রিয়া করবে, ইথিলিনের সঙ্গে যখন বিক্রিয়া করে ইথিলিন ডাইব্রোমাইড উৎপন্ন করছে, তখন কিন্তু সেই লাল বর্ণটা থাকবে না, এর বর্ণ বর্ণহীন, অর্থাৎ কালারলেস হয়ে যাবে। অর্থাৎ লাল বর্ণের ব্রোমিন জলকে ইথিলিন কিন্তু কালারলেস অর্থাৎ বর্ণহীন করে দেবে। এই জায়গাটা তোমরা কিন্তু ভালো করে করবে। আচ্ছা, তৃতীয় নম্বর যেটা বিক্রিয়া করব সেটা হচ্ছে ইথিলিনের পলিমারাইজেশন। দেখো ইথিলিনের পলিমারাইজেশন বিক্রিয়া, পলিমারের আমি পরের লেকচারটা করব। তো ইথিলিনের পলিমারাইজেশন, দেখো ইথিলিনের পলিমারাইজেশন, এই বিক্রিয়াটা আমি করব। তো দেখো ইথিলিনের পলিমারাইজেশন, ইথিলিনের পলিমারাইজেশন, এটা আমরা পলিমারাইজেশন কাকে বলে আমরা করব। সাধারণত দেখো এখানে ইথিলিনটা মানে অনেকগুলো ইথিলিন একসাথে যুক্ত হবে। ইথিলিন হচ্ছে একটা, এখানে অণু লিখলাম, তো অনেকগুলো ইথিলিন মানে n সংখ্যক, সেই nটা হচ্ছে একটা অগন্তি একটা সংখ্যা, সেই n-এর কোনো নির্দিষ্ট মান নেই। সেই ইথিলিনটাকে যদি তুমি 1000 থেকে 3000 ডিগ্রি, 1000 থেকে 3000 অ্যাটমসফিয়ার তুমি যদি প্রেসার প্রয়োগ করো, মানে খুব বেশি প্রেসার, এবং এক্ষেত্রে যদি 170 থেকে 250 ডিগ্রি যদি 170 থেকে 250 ডিগ্রি সেলসিয়াস যদি তাপ লাগাও, এবং এক্ষেত্রে সামান্য যদি তুমি O2 ব্যবহার করো, সামান্য অক্সিজেন যদি ব্যবহার করো, তাহলে এই n সঙ্গে ইথিলিন পরস্পর জুড়ে যাবে, এবং জুড়ে গিয়ে এরা তৈরি করবে আমাদের অত্যন্ত প্রয়োজনীয় পলিথিন, যেটাকে আমি লিখবো এরকম CH2 সিঙ্গেল বন্ড CH2, মানে এরা পরস্পর জুড়ে কিন্তু n সংখ্যক এরকম জুড়ে থাকবে। এবং এটা আমরা যেটা পাচ্ছি, এই যে স্ট্রাকচারটা যেটা পেলাম সেটা হচ্ছে পলিথিন বা পলিইথিলিন। এটা হচ্ছে ইথিলিনের একটা পলিমার, যেখানে ইথিলিনের অনেকগুলো অণু একসঙ্গে যুক্ত হয়ে গেছে।
এটাকে আমরা বলবো ইথিলিনের পলিমার। অর্থাৎ এটা কি আমি পাচ্ছি, এটা হচ্ছে পলিইথিলিন বা পলিথিন। এই যে সংকেতটা লিখলাম এটাকে আমি বলতে পারি পলিইথিলিন, পলিইথিলিন, পলিইথিলিন বা পলিথিন বা পলিথিন, পলিইথিলিন বা পলিথিন বলতে পারি, পলিইথিলিন বা পলিথিন। বুঝতে পারলে? সুতরাং আমরা কিন্তু এইভাবে বিক্রিয়াগুলো আমরা করব। খুব ভালো করে এই বিক্রিয়া করতে হবে তোমাদের, এবং তোমাদের খুব ইন্টারেস্টিং ভাবে এই বিক্রিয়াগুলো ইথিলিনের পলিমারেশন প্রক্রিয়াটা খুব ভালোভাবে করতে হবে। এবার দেখো আমাদের ইথিলিনের আমরা 3টে বিক্রিয়া করে ফেললাম। এবার ইথিলিনের ব্যবহার করব। ইথিলিনের ব্যবহার, ইথিলিন কোথায় কোথায় ব্যবহার করা, খুব ভালো করে এই বিক্রিয়াগুলো করবে। আর ইথিলিনের ব্যবহারটা দেখে নাও, ইথিলিনটা কোথায় কোথায় ব্যবহার করা হয়। তারপর আমরা নতুন জায়গায় চলে যাব, অ্যাসিটিলিন করব। ইথিলিনের ব্যবহার, ইথিলিনের যে ব্যবহারটার মধ্যে প্রথম হচ্ছে কাঁচা ফল পাকাতে ইথিলিন কার্বাইড ব্যবহার করা। কাঁচা ফল পাকাতে আমরা কিন্তু ইথিলিন গ্যাসটাকে ব্যবহার করে থাকি। কাঁচা ফল পাকাতে, কাঁচা 1 নম্বর হচ্ছে কাঁচা ফল পাকাতে। কাঁচা ফল পাকাতে আমরা কিন্তু ইথিলিন ব্যবহার করে থাকি। কাঁচা ফল পাকাতে আমরা ব্যবহার করে থাকি ইথিলিন। এটা একটা ইথিলিনের অন্যতম বড় ব্যবহার। আর দ্বিতীয় নম্বর আমরা করব, দেখো অনেক রকম পলিথিন প্রস্তুতিতে আমরা তো করলাম। দেখো আমরা পলিমার যেটা করলাম, পলিথিন, যেটা আমাদের অত্যন্ত প্রয়োজনীয় অনেক জায়গাতেই। পলিথিন প্রস্তুতি, এটা আবার ক্ষতিকারক দিকও আছে, তবু ক্ষতিকারক দিকটা পরে বলবো। পলিথিন প্রস্তুতিতে আমরা এই পরের বিষয়টা আলোচনা করব, পলিথিন প্রস্তুতিতে। এছাড়াও আমরা অনেক রকম জিনিস, মানে অর্গানিক জৈব যৌগের অনেক জৈব যৌগ তৈরিতে কিন্তু ইথিলিন ব্যবহার করা হয়। অনেক জৈব যৌগ প্রস্তুতিতে। 3 নম্বর করব, অনেক জৈব যৌগ প্রস্তুতিতে, অনেক নানা ধরনের অনেক জৈব যৌগ, অনেক জৈব যৌগ প্রস্তুতিতে আমরা কিন্তু ইথিলিন গ্যাসটাকে ব্যবহার করতে থাকি। প্রচুর জৈব যৌগ প্রস্তুতিতে আমরা ইথিলিন গ্যাস ব্যবহার করে থাকি। সুতরাং এই হচ্ছে জৈব যৌগ, এই হচ্ছে ইথিলিন। ইথিলিনের যে ব্যবহার, এই কয়েকটা ব্যবহার তোমরা করবে। এছাড়াও মাস্টার্ড গ্যাস প্রস্তুতিতে ইথিলিন, যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা মাস্টার্ড গ্যাস, এই মাস্টার্ড গ্যাস প্রস্তুতিতে কিন্তু আমরা ইথিলিন গ্যাসটাকে ব্যবহার করে থাকি। মাস্টার্ড গ্যাস প্রস্তুতিতে এটাও করতে পারো। তাহলে আমাদের দ্বিতীয় নম্বর গ্যাসও হয়ে গেল। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাসিটিলিন। দেখো এরপরে যে আমরা গ্যাস করব সেটা হচ্ছে অ্যাসিটিলিন, যে যৌগটা করব অ্যাসিটিলিন। তো অ্যাসিটিলিন আমরা কোথা থেকে পাই? দেখো অ্যাসিটিলিন আমরা করব অ্যাসিটিলিন এবং অ্যাসিটিলিন, এই যে যৌগটা অ্যাসিটিলিন, এই যৌগটা অ্যাসিটিলিন, এর সংকেতটি C2H2। এটা হচ্ছে সাধারণ সংকেত। আর গঠন সংকেত হচ্ছে এইটা CH ট্রিপল বন্ড CH। এটা হচ্ছে অ্যাসিটিলিন। অ্যাসিটিলিনটা আমরা কোথা থেকে পাবো? অ্যাসিটিলিনটা আমরা যেটা পাবো, দেখো প্রথমে পোড়া চুন নেবো, পোড়া চুনের সঙ্গে কার্বনের বিক্রিয়া ঘটাবো। অ্যাসিটিলিন উৎস, অ্যাসিটিলিনকে আমরা কোথা থেকে পাবো? দেখো অ্যাসিটিলিনকে আমরা কোথা থেকে পাই? তো অ্যাসিটিলিনকে আমরা প্রাকৃতিকভাবে কোথাও পাই না। আমরা প্রথমে পোড়া চুন নেবো। পোড়া চুন মানে CaO, ক্যালসিয়াম অক্সাইড। সেই ক্যালসিয়াম অক্সাইডকে নেবো এবং এই ক্যালসিয়াম অক্সাইডকে আমরা কার্বনের সঙ্গে বিক্রিয়া ঘটাবো। এবং ক্যালসিয়াম অক্সাইডকে যদি কার্বনের সঙ্গে বিক্রিয়া ঘটে, এবং টেম্পারেচার যদি 2500 থেকে 3000 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার রাখি, 2500 থেকে 3000 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার রাখি, তাহলে কি পাবো? তাহলে পাবো CaC2, ক্যালসিয়াম কার্বাইড, CaC2 ক্যালসিয়াম কার্বাইড পাবো, এবং তার সঙ্গে সঙ্গে কার্বন মনোক্সাইড গ্যাস পাবো। এই ক্যালসিয়াম কার্বাইড যেটা আমি পাচ্ছি, এই ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে তুমি জল যোগ করো, তাহলে কি পাবে? CaOH2, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং C2H2 পেয়ে গেল। এবং এখানে 2 অণু জল ব্যবহার করলে, তাহলে দেখো আমরা এরকম ভাবেই কিন্তু আমরা মানে সিনথেটিক ওয়েতে, অর্থাৎ আমরা পরীক্ষাগার আমরা কিন্তু এরকম ভাবে প্রস্তুত করে থাকি। এটা CaO পোড়া চুনের সঙ্গে কার্বনের বিক্রিয়া ঘটাও, এবং সেই বিক্রিয়াটা প্রায় 2500 থেকে 3000 ডিগ্রি সেলসিয়াস বিক্রিয়াটা ঘটাও, পাবে এখানে ক্যালসিয়াম কার্বাইড। এই ক্যালসিয়াম কার্বাইড জলের মধ্যে যোগ করো, ক্যালসিয়াম কার্বাইড জলের মধ্যে যোগ করে তুমি পাচ্ছ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং তার সঙ্গে সঙ্গে অ্যাসিটিলিন C2H2। খুব ভালো করে করবে। তো এইভাবেই আমরা প্রস্তুত করে থাকি। এবার অ্যাসিটিলিনের কয়েকটা বিক্রিয়া দেখো, অ্যাসিটিলিনের বিক্রিয়া, রিঅ্যাকশন অফ অ্যাসিটিলিন, অ্যাসিটিলিনের বিক্রিয়া দেখো। অ্যাসিটিলিনের বিক্রিয়ার মধ্যে যেটা আমি করতে চাইছি সেটা হচ্ছে, দেখো আমরা H2 সঙ্গে বিক্রিয়া, হাইড্রোজেনের সঙ্গে 1 নম্বর যে বিক্রিয়া করব হাইড্রোজেনের সঙ্গে, দেখো হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়াটা কিরকম হবে? হাইড্রোজেনের সঙ্গে ইথিলিনের সঙ্গে যেমন বিক্রিয়া হচ্ছে তেমনই হবে এখানে। দেখো ইথিলিন, অ্যাসিটিলিনটাকে আমি এরকম লিখছি CH ট্রিপল বন্ড CH,
আর হাইড্রোজেন, এবং এখানে আমি কি দেবো, নিকেল অনুঘটক, নিকেল ক্যাটালিস্ট, নিকেল ক্যাটালিস্ট, নিকেল ক্যাটালিস্ট, এবং এখানে আমি কি ব্যবহার করবো, নিকেল ক্যাটালিস্ট, এবং এখানে আমি 200 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ব্যবহার করব। ঠিক আছে, এবার দেখো সেই একই ফরম্যাট, হাইড্রোজেনটাকে এখানে দাও, এই হাইড্রোজেনটাকে এখানে দাও, দিয়ে একটা করে বন্ড খোলো। মানে এখানে কি হচ্ছে, ট্রিপল বন্ড আছে, ট্রিপল বন্ড, দেখো এই হাইড্রোজেনটাকে আমি একটা এখানে দিচ্ছি, তাহলে কি হচ্ছে দেখো CH2, এখানে আরেকটা হাইড্রোজেনকে আমি এখানে দিচ্ছি, তাহলে এখানে কি পাচ্ছি CH2, আর ট্রিপল বন্ড, একটা করে বন্ড খুলে যাও, একটা করে বন্ড খুলে ডবল বন্ড হচ্ছে, এটা পেলাম। বিক্রিয়াটা আবার চলবে, মানে আবার এখানে কিন্তু H2, এটা পেলাম ইথিলিন, এই H2 নিকেল ক্যাটালিস্ট, H2 নিকেল ক্যাটালিস্ট যোগ নিকেল ক্যাটালিস্ট থাকছে, নিকেল ক্যাটালিস্ট মানে নিকেল অনুঘটক এটা থাকছে, এবং এক্ষেত্রে কি পাচ্ছে দেখো আরেকটা H এখানে যুক্ত করো, তাহলে কি হচ্ছে CH3, এবং আরেকটা H এখানে যুক্ত করো, তাহলে আরেকটা পাচ্ছে CH3, এবং আলটিমেট তুমি যেটা পাচ্ছ সেটা হচ্ছে ইথেন। আলটিমেট তুমি যেটা পাচ্ছ ইথেন, এবং দুটো ধাপে তুমি ইথেন পাচ্ছ। তোমাদের বইতে কি করেছে, তোমাদের বইতে এইটাই 2 অণু H2 দিয়ে দিয়েছে। তোমাদের বইতে যেটা করেছে সেটা কি CH ট্রিপল বন্ড CH প্লাস 2H2, এবং এখান থেকে তুমি পাচ্ছ একদম CH3 সিঙ্গেল বন্ড CH3, এটা পাচ্ছ, এটাই তোমাদের বইতে দেওয়া আছে। তো তুমি মাঝখানে এই দুটো এইখানে ধাপটা দেখাতে পারো, এখানে একটা এক অণু H2, এখানে এক অণু H2 যুক্ত হয়ে কিন্তু এটা তৈরি হচ্ছে, এবং এই জায়গাটা হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়ায় আমরা এটা করব। তবে হ্যাঁ, যদি আমি বিক্রিয়াটাকে এই জায়গাটা সীমাবদ্ধ রাখতে চাই, মানে ধরো এই ফার্স্ট স্টেপে আমি সীমাবদ্ধ রাখতে চাই, তাহলে আমি একটা স্পেশাল রিয়েজেন্ট যোগ করবো, সেটা হচ্ছে লিন্ডলার অনুঘটক। এই লিন্ডলার অনুঘটক যোগ করলে এই ফার্দার আর কিন্তু বিজারণ প্রক্রিয়াটা ঘটবে না, এই স্টেপেই কিন্তু সীমাবদ্ধ থেকে যাবে। তাহলে তুমি যদি এখানে অ্যাসিটিলিনের সঙ্গে যদি তুমি হাইড্রোজেনের বিক্রিয়া ঘটাও, কিন্তু নিকেল ক্যাটালিস্টের অনুপস্থিতিতে লিন্ডলার অনুঘটকের উপস্থিতিতে, লিন্ডলার অনুঘটক বলে একটা মিশ্রণ আছে, লিন্ডলার অনুঘটক, সেই অনুঘটক উপস্থিতিতে বিক্রিয়া করলে এই বিক্রিয়াটা কিন্তু এইখানেই সীমাবদ্ধ থাকবে, ফার্স্ট স্টেপই সীমাবদ্ধ থাকবে, CH2 ডবল বন্ড CH2, আর কিন্তু লাস্ট স্টেপ আর কিন্তু সেকেন্ড স্টেপটা আর হবে না, সুতরাং এই স্টেপটাতেই সীমাবদ্ধ থাকবে। এবং লিন্ডলার অনুঘটক কি, লিন্ডলার অনুঘটক হচ্ছে দেখো PdCaCO3, প্যালাডিয়াম আর ক্যালসিয়াম কার্বনেট এদের মিশ্রণ, এবং এর সঙ্গে সামান্য পরিমাণ কুইনোলিন, এটার অনুঘটক 20, তোমরা পরে পড়বে। তো PdCaCO3 আর কুইনোলিন, এইটাকে আমরা বলবো লিন্ডলার অনুঘটক, লিন্ডলার ক্যাটালিস্ট। PdCaCO3 আর কুইনোলিন এখানে অনুঘটক 20 রূপে কাজ করে, এই অনুঘটকে প্যালাডিয়াম অনুঘটক রূপে কাজ করে, অনুঘটক 20 রূপে কুইনোলিন কাজ করে, আর প্যালাডিয়াম অনুঘটক রূপে কাজ করে। অনুঘটক 20 এর কাজ হচ্ছে এই প্যালাডিয়ামের কার্যকারিতাটাকে মানে হ্রাস পাইয়ে দেওয়া, অনুঘটকের কার্যকারিতাকে হ্রাস পাইয়ে দেওয়া, সেই জন্য আর ফার্দার এখানে কিন্তু রিডাকশনটা ঘটাতে পারছে না। সুতরাং এক্ষেত্রে ফার্স্ট স্টেপেই কিন্তু রিডাকশনটা শেষ হবে, অর্থাৎ আমরা প্রথম যে আমরা স্টেপটা করেছি ইথিলিন, সেই ইথিলিন ধাপেই কিন্তু আমরা পাবো, ইথিলিনটাকে আমরা পাবো। ভালো করে পড়বে এটা। আচ্ছা, এবার আমরা করব, দেখো আমরা করব ব্রোমিন জলের সঙ্গে দ্রুত বিক্রিয়া। তো হাইড্রোজেনের সঙ্গে তো বিক্রিয়া হলো, এবার ব্রোমিন জলের সঙ্গে দ্রুত বিক্রিয়া। তো ব্রোমিন জলের সঙ্গে যে দ্রুত বিক্রিয়া করব, তো দেখো এক্ষেত্রে সে একই জিনিস হবে। তো ব্রোমিন জলের সঙ্গে দ্রুত বিক্রিয়া, দ্বিতীয় নম্বর আমরা বিক্রিয়া করব ব্রোমিন জলের সঙ্গে বিক্রিয়া, ব্রোমিন জলের সঙ্গে তো দেখো অ্যাসিটিলিনকে এরকম ভাবে লেখো, একই জিনিস, CH ট্রিপল বন্ড CH, এক্ষেত্রে Br2 নাও, ব্রোমিন ওয়াটার, এবং জল নাও, ব্রোমিন জল। কি করবে দেখো, এই Br-টাকে প্রথমে এখানে যুক্ত করো, তাহলে কি হচ্ছে CH Br, আরেকটা Br কে এখানে যুক্ত করো, তাহলে কি হচ্ছে CH Br, আর ডবল বন্ডটাকে, ট্রিপল বন্ড ছিল, ট্রিপল বন্ডটাকে ডবল বন্ড করো, একটা করে বন্ড ভাঙো, আবার বিক্রিয়াটা হবে, সিঙ্গেল বন্ড না থাকা পর্যন্ত আবার হবে। দেখো আবার আমি বিক্রিয়াটা করছি, যে এখানে একটা Br2 আর H2O, দেখো একটা Br কে তুমি এখানে যুক্ত করো এই কার্বনটার সঙ্গে, দেখো কি কি পড়ে আছে, দেখো পড়েছিল এটা CH Br, এটা পড়েছিল, একটা Br কে তুমি এই কার্বনটার সঙ্গে যুক্ত করো, আমি এখানে যুক্ত করলাম, আর এদিকে কি পড়েছিল, এদিকে CH Br, এটা পড়েছিল CH Br, আরেকটা Br কে তুমি এখানে যুক্ত করো, এই Br-টাকে এখানে যুক্ত করো, আর ডবল বন্ডটাকে সিঙ্গেল বন্ড করে দাও, এই কার্বন সিঙ্গেল বন্ড করে দাও, ব্যাস।
এখানে এটা যেটা পাচ্ছি এটা হচ্ছে টেট্রাব্রোমাইড, এটা যেটা পাবো টেট্রাব্রোমাইড, ইথিলিন টেট্রাব্রোমাইড আমরা পাবো। টেট্রাব্রোমাইড জাতীয় যৌগ তোমাদের বইতে এটাই দেওয়া আছে, টেট্রাব্রোমাইড এই জাতীয় যৌগ আমরা পাচ্ছি, মানে 4টে ব্রোমাইড 4টে ব্রোমিন আছে বলে টেট্রাব্রোমাইড। এবং এক্ষেত্রেও তাই হয়, এক্ষেত্রে লাল বর্ণের এই ব্রোমিন ওয়াটারটা, এটা তো লাল বর্ণ, এটা লাল বর্ণ, এই লাল বর্ণের ব্রোমিন ওয়াটারটা কিন্তু এক্ষেত্রে, লাল বর্ণের ব্রোমিন জলটা কিন্তু এক্ষেত্রে বর্ণহীন হয়ে যায়। দুটো স্টেপে কিন্তু বিক্রিয়াটা ঘটে। খুব ভালো করে করবে এটা, লাল বর্ণের ব্রোমিন জলটা বর্ণহীন হবে। এবার অ্যাসিটিলিনের ব্যবহার, অ্যাসিটিলিন আমরা ব্যবহার করব, যে ইউজ অফ অ্যাসিটিলিন। দেখো আমরা যে অ্যাসিটিলিনের ব্যবহারের মধ্যে আমরা যেটা করতে পারি, যে আমাদের ধাতু জোড়া দেওয়ার কাজে আমাদের অক্সি অ্যাসিটিলিন শিখা ব্যবহার করা হয়। সেই অক্সি অ্যাসিটিলিন শিখার একটা অন্যতম বড় উপাদান হচ্ছে অ্যাসিটিলিন। অর্থাৎ আমরা যেটা করব, যে ওয়েল্ডিং কাজে, ধাতু জোড়বার কাজে, ধাতু জোড়া লাগানোর কাজে, ধাতু জোড়া লাগানোর কাজে অক্সি অ্যাসিটিলিন শিখা ব্যবহার করা হয়। অক্সি অ্যাসিটিলিন শিখা ব্যবহার করা হয়, অক্সি অ্যাসিটিলিন শিখা ব্যবহার করা হয়, অক্সি অ্যাসিটিলিন শিখা ব্যবহার করা হয় ধাতু জোড়া লাগাবার কাজে। এটা একটা খুব ভালো ব্যবহার। এছাড়াও আমরা কার্বাইড বাতি, একটা বাতি যেখানে খুব উজ্জ্বল, মানে উজ্জ্বলভাবে জ্বলে, সেই কার্বাইড বাতিতে আমরা কিন্তু এই অ্যাসিটিলিন গ্যাসটাকে ব্যবহার করে থাকি, কার্বাইড বাতিতে। এছাড়াও আমরা বলতে পারি যে আরো অন্যান্য রকম পদার্থ, আর জৈব যৌগ, বিভিন্ন রকম জৈব যৌগ সংশ্লেষণে, মানে আরো অন্যান্য জৈব যৌগ তৈরিতে আমরা কিন্তু অ্যাসিটিলিনটাকে ব্যবহার করে থাকি। তৃতীয় নম্বর করো, যে বিভিন্ন জৈব যৌগ প্রস্তুতিতে, ভালো করে করবে। এই যে অ্যাসিটিলিন আমরা যেটা করলাম, অ্যাসিটিলিনের উৎস, বিক্রিয়া এবং ব্যবহার, এই তিনটেই কিন্তু তোমাদের ভালো করে করতে হবে। আর দুটো জিনিস আমরা জানবো, এলপিজি এবং সিএনজি। এই জিনিসটা জেনে আজকের লেকচার শেষ করব। এলপিজি কি এবং সিএনজি কি? দেখো, এলপিজি পুরো কথা হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, তোমরা এটা জানো। এলপিজির পুরো কথা কি? এলপিজির পুরো কথা হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এলপিজির পুরো কথা হচ্ছে, এলপিজি এর পুরো কথা কি? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এটা তো তোমরা জানো। এলপিজি আমাদের কোথায় ব্যবহার করা হয়? এলপিজি আমাদের ব্যবহার করা আমাদের রান্নার কাজে এলপিজি ব্যবহার করা হয়। এলপিজির প্রধান উপাদানটা কি? এলপিজির প্রধান উপাদান হচ্ছে, এর প্রধান উপাদানটা কি? প্রধান উপাদান বিউটেন। এর প্রধান উপাদান মানে এলপিজির মধ্যে কি কি থাকে? বিউটেন মানে 4 কার্বন সমৃদ্ধ একটা অ্যালকেন, সেটা হচ্ছে বিউটেন, আইসোবিউটেন এবং প্রোপেন, বিউটেন এবং আইসোবিউটেন। এরকম ভাবে লেখো, তাহলে তোমার মনে রাখতে সুবিধা। প্রোপেন মানে 3 কার্বন বিশিষ্ট একটা হাইড্রোকার্বন, প্রোপেন, বিউটেন এবং আইসোবিউটেন। এটা কিন্তু আমরা এলপিজির পুরো কথা হচ্ছে এটা। এলপিজির পুরো কথা তো লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, এবং এলপিজির প্রধান উপাদান যেটা, প্রধান উপাদান কি? এলপিজির প্রধান উপাদান হচ্ছে প্রোপেন, বিউটেন এবং আইসোবিউটেন। প্রোপেন, বিউটেন হচ্ছে 3 এবং 4 কার্বন বিশিষ্ট অ্যালকেন। এবং এই এলপিজি আমরা কোথায় ব্যবহার করে থাকি? এলপিজি কিন্তু আমরা ব্যবহার করে থাকি রান্নার কাজে। তবে একটা কথা তোমাদের মনে রাখতে হবে, যে এলপিজি কিন্তু প্রকৃতপক্ষে গন্ধহীন। এলপিজির কোনো গন্ধ থাকে না, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাসের কোনো গন্ধ নেই। এই যে প্রোপেন, বিউটেন, আইসোবিউটেন, এর কোনো গন্ধ নেই। কিন্তু গন্ধ না থাকার দরুন যদি গন্ধ আমরা তো পাই, তাহলে গন্ধটা কেন পাই? কারণ এখানে এই প্রোপেন, বিউটেন, আইসোবিউটেন মানে এই এলপিজির সঙ্গে কিছু গন্ধকারক পদার্থ মিশিয়ে দেওয়া হয়। গন্ধকারক পদার্থ মিশিয়ে দিলে সুবিধাটা হচ্ছে যে একটা গন্ধ বেরোয়, এবং সেই গন্ধটা আমরা সতর্ক হয়ে যেতে পারি যে গ্যাসটা লিক হয়েছে কিনা। যদি ধরো ওই গন্ধকারক পদার্থ যদি না মেশানো হতো, তাহলে গ্যাসটা বেরিয়ে যেত, কিন্তু আমরা বুঝতে পারতাম না। সুতরাং গ্যাসটা বেরিয়ে যেত, বুঝতে পারতাম না, এবং যদি আগুন জ্বালাতাম তাহলে বিপদ ঘটে যেত। সুতরাং মানে এলপিজি সিলিন্ডার, এলপিজি যে গ্যাসের যে উপাদানগুলো, তার কোনো গন্ধ নেই। আমরা বাইরে থেকে ওই পদার্থে, এলপিজির মধ্যে গন্ধকারক পদার্থ যোগ করি, এবং গন্ধকারক পদার্থ হিসাবে আমরা ইথাইল মারক্যাপটান, এই জাতীয় পদার্থ, মূলত ইথাইল মারক্যাপটান যুক্ত করা হয়। ইথাইল মারক্যাপটান এটা যুক্ত করা হয়, এবং ইথাইল মারক্যাপটান যুক্ত হওয়ার ফলে
গ্যাস কিন্তু গন্ধ বিশিষ্ট হয়ে যায়, তাহলে আমাদের যে বিপদের হাত থেকে কিন্তু রক্ষা করে। সুতরাং ইথাইল মার্ক্যাপটান আমরা যোগ করি এলপিজির সঙ্গে, এটা আমরা জেনে রাখতে হবে। এবং এলপিজির প্রধান উপাদান প্রোপেন, বিউটেন, আইসোবিউটেনের কোনো কিন্তু গন্ধ নেই। এবং এলপিজি আমরা কোথায় ব্যবহার করে থাকি? এলপিজি মূলত আমরা রান্নার জ্বালানির কাজে ব্যবহার করে থাকি। রান্নার জ্বালানির কাজে, এটা আর বলার অপেক্ষা লাগে না, সবার বাড়িতেই আছে। রান্নার জ্বালানির কাজে আমরা ব্যবহার করে থাকি, রান্নার জ্বালানির কাজে ব্যবহার করে থাকি এলপিজি। ঠিক আছে। আরেকটা আছে সিএনজি। সিএনজি পুরো কথা কি? কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। কম্প্রেসড PRESSED, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, এটা হচ্ছে সিএনজি। এই কম্প্রেসড ন্যাচারাল গ্যাস সিএনজি, এই সিএনজি হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এবং এর প্রধান উপাদান কি? এর প্রধান উপাদান হচ্ছে মিথেন। সিএনজির প্রধান উপাদান, এটা তোমাদের মনে রাখতে হবে, সিএনজির প্রধান উপাদান, এটা তোমাদের পরীক্ষায় পড়ে। সিএনজির প্রধান উপাদান কি? সিএনজির প্রধান উপাদান হচ্ছে মিথেন, এটা হচ্ছে সিএনজির প্রধান উপাদান। তাই 84% সিএনজিতে মিথেন থাকে। এবং এই মিথেন এটা কোথায় ব্যবহার করা হয়? সিএনজিটা ব্যবহার করা হয় জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। বর্তমানে সিএনজি যানবাহনে পেট্রোল ও ডিজেলের বিকল্প রূপে কিন্তু ব্যবহার করা হচ্ছে। তোমরা যদি কলকাতার দিকে কোনো অটো দেখো, সেখানে কিন্তু সিএনজি চালিত অটো, মানে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস চালিত, সেখানে গ্যাসের অটো চলে, সেখানে পরিবেশ দূষণটা খুব কম হয়। সুতরাং এটা হচ্ছে ব্যবহারটা কোথায়? ব্যবহার হচ্ছে জ্বালানি রূপে। ব্যবহার যেহেতু মিথেন আছে, সুতরাং এটা খুব ভালো জ্বালানি হবে অবশ্যই, জ্বালানি রূপে এবং পেট্রোল ও ডিজেলের বিকল্প রূপে আমরা কিন্তু এই সিএনজি গ্যাসটাকে ব্যবহার করে থাকি। পেট্রোল ও ডিজেলের বিকল্প রূপে, ডিজেলের বিকল্প রূপে বা সাবস্টিটিউট রূপে আমরা কিন্তু এই সিএনজিটাকে ব্যবহার করে থাকি। সুতরাং তোমরা এটা ভালো করে করবে, আর এখানে কিছু বলার নেই। তো এলপিজি সিএনজি আমরা করে ফেললাম। তো সুতরাং আজকে যে লেকচারটা করলাম খুব ভালো করে করো। মিথেন, ইথিলিন, অ্যাসিটিলিন, তাদের উৎস, আমরা বিক্রিয়া এবং ব্যবহার খুব ভালো করে করবে। তাছাড়াও আমরা করলাম এলপিজি এবং সিএনজি। আজকে এই পর্যন্ত। এরপর নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবে, তখন তোমরা এটাকে দেখো, ভালো করে প্র্যাকটিস করো, এবং যদি কিছু অসুবিধা কমেন্ট বক্সে জানাবে। আর ভিডিও ভালো লাগে ভিডিওটাকে লাইক দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এবং চ্যানেলটাকে সবার কাছে, সব বন্ধুর কাছে শেয়ার করবে। আমি চাইছি পশ্চিমবঙ্গের সমস্ত বেঙ্গলি মিডিয়ামের যারা ছাত্রছাত্রী আছে তাদের কাছে আমি পৌঁছে দিতে চাইছি, সেই সাহায্যটা তোমরাই করতে পারবে। ধন্যবাদ, তোমরা ভালো থেকো।